ভাই আপনার টোটাল প্রসেসিং টাইমে কয়দিন সময় লাগলো? ১ মাস ২০ দিন। ফুল জার্নিটায় মাত্র ৫০ দিন সময় লাগছে। সেটেলমেন্টের যে বিষয়টা ইউকেতে সেটেল হওয়া এখন সারা পৃথিবীতেই আসলে একটু টাফ হয়ে আসতেছে দিন, দিন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো ইমিগ্রেশন এখন অন্যান্য দেশগুলোতে টাফ হয়ে যাওয়াতে ইউকে তুলনামূলক ইজি অন্যান্য অনেক দেশের তুলনায়। প্রপারলি যদি আসলে আপনার একটা প্রিপারেশন না নেন, যে আসলে আউট অফ দ্য বক্স কোশ্চেনের তো আসলে কোনো প্রিপারেশন হয় না, বাট একটা গাইডলাইন যে আসলে আপনার কোশ্চেনটা ১ মিনিটের মধ্যে বলতে হয়। আপনার ১৫ সেকেন্ড আপনার সময় পাচ্ছেন যে আপনার কোশ্চেনটা আসার জন্য, দেন আপনাকে ১০ সেকেন্ড চিন্তা করতে হবে ফার্স্ট 10 সেকেন্ডসের মধ্যে যে আসলে আপনি কী অ্যান্সার দিবেন। দেন যদি একটা স্টুডেন্ট যদি আসলে ওই ২০ সেকেন্ড যদি আসলে কোনোভাবে যদি না ধরতে পারে, শুরু ২০ সেকেন্ড, দেন এই ৪০ সেকেন্ড স্টুডেন্ট কিছুই বলতে পারবে না। একটু ট্রিকি কোয়েশ্চেনটা করার চেষ্টা করে, যে সহজ প্রশ্নটাকে একটু ঘুরিয়ে করে। যেমন আমার ক্ষেত্রে ২-৩টা প্রশ্ন ছিল যে তোমার ইউনিভার্সিটি অ্যান্ড কান্ট্রি সিলেকশনের ক্ষেত্রে তোমার ফ্রেন্ডস, ফ্যামিলিজ অ্যান্ড ইউনিভার্সিটি এজেন্টস কীভাবে ইনফ্লুয়েন্স করছে তোমাকে। আউট অফ 10 আমাদেরকে কত দিবেন ভাই? হ্যালো রিমার্স, আসসালামু আলাইকুম। অনেক খুশির সংবাদ, অনেক ভালো লাগা যে জাস্ট আজকে জুনের ২ তারিখ, আমরা জুনের ২ তারিখ থেকেই সেপ্টেম্বর ইনটেকে সাকসেস স্টোরি নিয়ে আজকে আমরা ভিডিও করতে পারতেছি। সো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাপোর্ট ছিল, অনেক বেশি দোয়া ছিল। এবং পরিচয় করে দিচ্ছি আজকের আমাদের পডকাস্টের স্পেশাল গেস্ট, আমাদের আজকের পডকাস্টের নিউক্লিয়াস রাকিব ভাইয়ের সাথে। রাকিব ভাই রিসেন্টলি ইউকের স্টুডেন্ট ভিসা পেয়েছে সেপ্টেম্বর ইনটেকের জন্য। জাস্ট আজকে জুনের ২ তারিখ সে আজকে ভাইয়া পাসপোর্টটা কালেক্ট করে অফিসে ডিরেক্ট চলে আসলো মিষ্টি নিয়ে। তো মিষ্টি খেলাম আমরা, সাথে সাথে ভাইয়ের সাথেও একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এবং পাশাপাশি আমাদের স্টুডেন্টের সাথেও জিনিসটা শেয়ার করি। রাকিব ভাই, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া যদি সেপ্টেম্বর ইনটেকে প্রথম ভিসাটা যদি ভাইয়া, যেহেতু আপনি প্রথম ভিসা হোল্ডার আমাদের ট্রিপলয় থেকে, যদি আমাদের স্টুডেন্টকে একটু দেখা দেন ভাই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কোন ইউনিভার্সিটি, কেমনে কি হলো ভাইয়া, কবে আসতেন ট্রিপলয়তে ভাইয়া, সব কিছু যদি ভাই একটু ঝেড়ে ঝেড়ে বলতেন, তারপর আমি কিছু জিনিস অ্যাড করতাম। ওয়েল, আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রিনিচ, আর আমার প্রোগ্রাম হচ্ছে এমএসসি ইন কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর হচ্ছে ট্রিপলয়তে আসছি আমি হচ্ছে ২ বার আসা হয়েছে। একবার হচ্ছে আমি পিটি এক্সামে বসার আগে, তখন একটা বেসিক ইনফরমেশন নিয়ে যাই। তারপর হচ্ছে এক্সাম ক্লিয়ার করি আমি ৬ তারিখ, আমি হচ্ছে ৮ তারিখে ট্রিপলয় অফিসে আসি। আসার পর হচ্ছে আমি ৩-৪টি ইউনিভার্সিটি ব্যাপারে সাজেশন নেই, ইনফরমেশন নেই। নেওয়ার পর হচ্ছে আমার কাছে সবথেকে সুইটেবল মনে হয়েছে ইউনিভার্সিটি অফ গ্রিনিচ কোর্স মডিউলগুলো আছে। তারপর সবথেকে ফ্যাসিনেটিং ব্যাপার হচ্ছে এটার ক্যাম্পাস। ইউনিভার্সিটি অফ গ্রিনিচের ম্যারিটাইম ক্যাম্পাসটা অনেক সুন্দর, অনেক জোস। আর এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো সব কিছু মিলে খুবই আমার জন্য পারফেক্ট ছিল। তো গ্রিনিচে আবার তখন অফার ছিল যে 15 এপ্রিলের মধ্যে হচ্ছে যদি পেমেন্ট করা যায়, সেক্ষেত্রে একটা ৪,০০০ পাউন্ডের বড় একটা স্কলারশিপ থাকে। সো ওইটা ধরার জন্য হচ্ছে আমি ৮ তারিখে ট্রিপলয়তে আসি। আমি ১৪ তারিখ অ্যাপ্লাই করার ডিসিশন নেই, কিন্তু ওই দিন পহেলা বৈশাখ ছিল। আমরা ১৪ তারিখ অ্যাপ্লাই করি, আমরা ১৫ তারিখ হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার পেয়ে যাই, অ্যান্ড ১৫ তারিখে আমরা প্রথম ইনিশিয়াল ডিপোজিটটা করি। তো আসলে এই জিনিসটা রাকিব ভাই, আসলে আমি রাকিব ভাই ভিসা পাওয়ার আগেও আমি রাকিব ভাইয়ের কাউন্সিলর ছিল শান্তা আপু। তো শান্তা আপু সহ আমার ফুল টিমের সাথে আমি বুঝলাম যে একটা মানুষ, একটা স্টুডেন্ট এতখানি সিরিয়াস কীভাবে হয়। যে ভাইয়ার বাসা কিন্তু, ভাইয়া বলেনি এখনো, ভাইয়ার বাসা কিন্তু নারায়ণগঞ্জে। সো ভাইয়া নারায়ণগঞ্জ থেকে সে অফিসে আসতো, এবং প্রথম দিন যখন আসে ভাইয়া, ওই সময় ভাইয়ার পিটি স্কোর ছিল আমার সাথে। তো ভাইয়া পিটি স্কোরের জন্য বসে এবং চমৎকার একটা স্কোর নিয়ে আসে। ভাইয়া স্কোর ছিল মানে 70। সো ভাই 70 স্কোর নিয়ে আসে। আসার পরে আমরা ভাইয়াকে কয়েকটা ইউনিভার্সিটি, ভাইয়ার পছন্দ ইউনিভার্সিটি দেখায়। সো আমরা সেখান থেকে ভাইকে বলছি, ভাই আপনার তো গ্রিনিচটা, যেহেতু আপনার ক্যাম্পাস অনেক সুন্দর, এবং গ্রিনিচে ওই সময় ৪,০০০ পাউন্ডের একটা স্কলারশিপ ছিল। মেইনলি এটা মার্চের ১৫ তারিখ পর্যন্ত ছিল, বাট ওই সময় রোজার মাস সব কিছু মিলে আসলে একটু এক্সটেন্ড করে এটাকে এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়। সো ভাইয়া আসে ৮ তারিখে। সো ভাইয়া ইউনিভার্সিটির ডিসিশন নিতে নিতে মোটামুটি ২-৩ দিন সময় লেগে যায়। ২-৩ দিন ভাইয়া একটু রিসার্চ করার পরে আমরা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার সময় ওদের হলো আপনার পয়লা বৈশাখ। সো আমাদের টিম পয়লা বৈশাখের ছুটির মধ্যে ভাইয়াকে আমরা চেষ্টা করছি একটু যতটুকু সাপোর্ট দেওয়া যায়, কারণ আসলে আমার তো ১৫ তারিখের মধ্যে আমার অফার লেটার কনফার্ম করতে হবে। দেন ইউনিভার্সিটি অফ গ্রিনিচের আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে এই যে 11th আওয়ারে আমি কি টাইম মতো অফার আসবে, অফার আসার পরে সেটা পেমেন্ট করাটা ১৫ তারিখের মধ্যে আসলে অনেক বেশি টাইট, খুবই টাইট। যে একে তো ব্যাংক বন্ধ ১৪ তারিখে, দেন ১৫ তারিখে পেমেন্ট করলে ওই দিনই কি রিসিভ হবে কিনা। আসলে আমরা টমের সাথে কথা বলি।
টমের সাথে কথা বলার পর টম আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা কনফার্মেশন দেয় যে হ্যাঁ তুমি তোমাদেরকে বলতে যদি তুমি সুইপ দেখাতে পারো দেন আমি তোমার স্কলারশিপটা গ্র্যান্ট করবো। সো এই ক্ষেত্রে জিবি সাফেদ ভাইয়ের খুব ভালো একটা সাপোর্ট ছিল, থ্যাংক ইউ সো মাচ সাফেদ ভাই, আপনি খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছেন এই টমের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে। সো দেন হয়ে গেছে ভাইকে আমরা কনফার্ম করি যে ভাই হ্যাঁ পেমেন্ট করে ফেলেন, পেমেন্ট করে ফেলে পরে স্কলারশিপ পাওয়া যাবে। বাট যদি আসলে আমি ওই জায়গা থেকে কনফার্ম না হতাম তাহলে আসলে আপনাকে পেমেন্ট করার জন্য আমি ভাই রিকোয়েস্ট করতাম না, কারণ যদি স্কলারশিপটা না পাওয়া যায় দেন সেক্ষেত্রে অলমোস্ট প্রায় 18,000 18,500 পাউন্ডের মতো আসলে তার টিউশন ফি চলে আসে। সো এইটা ভাইয়ার হয়তো বা একটু বাজেটের একটু বাইরে চলে যেত আর কি। সো মেনলি ভাই গ্রিনিচটা পছন্দ করার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। এক ইউনিভার্সিটির র্যাঙ্কিং, 2 ইউনিভার্সিটির লোকেশন, 3 হলো গিয়ে সবচেয়ে সবাই আসলে যেটার জন্য করে যে আসলে গ্রিনিচের ক্যাম্পাসটা এত সুন্দর একটা ক্যাম্পাস, লন্ডনের খুবই কাছে এবং 4,000 পাউন্ডের স্কলারশিপ এবং ভাইয়ার কোর্সটা আপনারা দেখেন যে আসলে একটা জেনুইন স্টুডেন্ট কীভাবে বোঝা যায়। আসলে একটা জেনুইন স্টুডেন্ট বোঝানোর জন্য কিন্তু আসলে অনেকগুলি যে কারণ লাগে এরকম না, 2-4টা কারণ দেখলে পরে বোঝা যায় যে তার আসলে সাবজেক্ট চয়েসটা। ভাইয়ার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডের সাথে সেই একটা হিসেবে চাইলে পরে কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বেসিক সাবজেক্ট সে কিন্তু নিয়ে নিতে পারতো। বাট হলো গিয়ে যে তার যে চয়েস যেটা ছিল যে হ্যাঁ ভাই আমি গ্রিনিচ থেকে যেহেতু আমি পয়সা দিয়ে খরচ পড়াশোনা করবো, সো আলটিমেটলি যখন সব কিছু অনেক বেশি টাইট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাকে একটা ভালো একটা কোর্স চয়েস করাটা অনেক বেশি দরকার। দেন ভাইয়ার আপনার পিটি স্কোর দেখেন 70 স্কোর নিয়ে আসছে। আমরা জানি যে আসলে ইউকের বাইরে অস্ট্রেলিয়া বা কানাডা বা আপনার মেইনলি নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু পিটিতে আপনি মোটামুটি 58 দিয়েও বেশ ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। বাট ইউকের ক্ষেত্রে পিটি রিকোয়ারমেন্টটা কিন্তু তুলনামূলক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের থেকে অনেক হাই। মোটামুটি আপনার 65 নো ব্যালেন্স 60 নিচে কিন্তু ভালো কোনো ইউনিভার্সিটি পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কিন্তু ভাই কিন্তু অলমোস্ট 70 সে স্কোর নিয়ে আসছে। তো যেটা আসলে আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে যে ভাইকে বেশ কিছু অপশনস দেওয়ার জন্য, কারণ কি আমরা গ্রিনিচে কিন্তু 6.5 নো ব্যালেন্স 6 এর নিচে অ্যাপ্লাই করা যায় না। সো আপনি যদি ওভারঅল 6 নো ব্যালেন্স 5.5 নিয়ে আসেন আপনার আলটিমেটলি গ্রিনিচে আপনার প্রথমেই লিস্টের বাইরে। তো সেই জায়গা থেকে ভাই সে নারায়ণগঞ্জ থেকে আসতো, এসে আসলে ভাইয়া অ্যাপ্লাই করে এবং শুরুর দিকে যেই কমিউনিকেশনগুলি ছিল আমাদের খুবই ক্লিয়ার ছিল। দেন ভাই আপনার পেমেন্ট কনফার্ম হয়ে গেল ভাইয়া, দেন অফার লেটার কি আপনার মেইলে আসছিল? হ্যাঁ, অফার লেটার আমার মেইলে আসছিল। বাট দিয়ে নিচে কিন্তু একটা মেন জিনিস আসলে ফার্স্টে অফার লেটার কিন্তু স্টুডেন্টের কাছে আসে না ভাই, ফার্স্ট অফার লেটার কিন্তু ভাই আমরা আপনাকে দিয়েছিলাম। তো এই জায়গায় একটা কারেকশন বা এই জায়গায় অনেক স্টুডেন্ট আসলে এজেন্সিকে ভুল বুঝে, আবার অনেক এজেন্সি এই কাজগুলিও করেও। বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে অফার লেটার কিন্তু আসলে আগে ফার্স্টে স্টুডেন্টের কাছে আসে না, ফার্স্টে এজেন্টের কাছে আসে। দেন পেমেন্টের পর থেকে মনে হয় রেগুলার মেলগুলি রেগুলার স্টুডেন্টের কাছে আসা শুরু হয়। পেমেন্টের পর থেকে ডিপোজিটের পর থেকে কিন্তু স্টুডেন্টের কাছে মেলগুলি আসা শুরু করে এবং অফার লেটার কাজ লেটার এরপর থেকে সব কমিউনিকেশন কিন্তু আগে স্টুডেন্টের কাছে হয় দেন এজেন্টের কাছে আসে। বাট গ্রিনিচের ক্ষেত্রে কিন্তু মানে হলো কি আপনার অফার লেটার মেনলি আসে এজেন্টের কাছে দেন স্টুডেন্টের কাছে আসে, স্টুডেন্ট যখন পেমেন্ট করে ফেলে দেন সব কমিউনিকেশন স্টুডেন্টের সাথে হয়। সো এই ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি ভ্যারি করে। সো গ্রিনিচে যারা অ্যাপ্লাই করতেছেন অফার লেটার যদি আপনাকে এজেন্ট যদি আপনাকে দেয় দেন আসলে টেনশনের কিছু নেই, কারণ এটা আসলে সিস্টেমটা এটাই। বাট অন্যান্য ইউনিভার্সিটি ম্যাক্সিমামগুলির ক্ষেত্রে যে সব অফার লেটার সব কিছু আগে স্টুডেন্টের কাছে আসে। সো ভাইয়া দেন অফার লেটার পাওয়ার পরে পেমেন্ট করলেন 3,000 পর ডিপোজিট। দেন ভাই তারপর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ভাই? পেমেন্ট করার পর হচ্ছে ওই দিনই আপু আমাকে হচ্ছে ইন্টারভিউর জন্য হচ্ছে সিবগাত ভাই সাদি ভাইয়ের সাথে কানেক্ট করে দেয়। তো ওই দিন থেকে মেনলি আমি হচ্ছে প্রিপারেশন স্টার্ট করে দিই। আমার পেমেন্ট হওয়ার পরই আমি ক্যাশ শিল্ডের জন্য ওয়েট করি নাই, আমি হচ্ছে তখন থেকে প্রিপারেশন নিতে থাকি আর হচ্ছে আমার রেসপন্সেসগুলো আমি রেডি করতে থাকি। ইনডেপথ রিসার্চগুলো করা লাগতেছে বা কোথায় কোন ইনফরমেশনটা কতটুকু ইম্পর্টেন্ট এটা হচ্ছে সাদি ভাই টাইম টু টাইম আপডেট দিচ্ছিল। তো ওখান থেকে হচ্ছে আমি একটা ভালো রেসপন্স রেডি করে আবার হচ্ছে সাদি ভাইকে দেখানো হয়, উনি হচ্ছে তারপরও কিছু কারেকশন ছিল, কারেকশনগুলো করে দেওয়ার পর হচ্ছে আমরা ওইটা নিয়েই প্র্যাকটিস করা শুরু করি আর কি। অ্যান্ড ইন দ্য মিন টাইম হচ্ছে কয়েকবারই মক দেওয়া হয়েছে যে গ্রুপগুলোতে, তারপর হচ্ছে বিভিন্ন স্টুডেন্টদের সাথে হচ্ছে একজন অ্যাপ্লিকেন্টস আরেকজনকে কোয়েশ্চেন করতেছিল, ওখানে একটা ইন্টারাকশন সেশন হয়েছে। তো এর মধ্যে হচ্ছে 22 তারিখে আমার হচ্ছে ক্যাশ শিল্ডের মেল চলে আসে। অ্যান্ড যেহেতু আমি হচ্ছে 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত হচ্ছে আমি প্র্যাকটিস করতেছিলাম, আমি অলরেডি মোটামুটি প্রিপেয়ার্ড ছিলাম। আমার ক্যাশ শিল্ডের আসার পর আমি 5 থেকে 6 দিনের মধ্যে হচ্ছে আমি ইন্টারভিউর জন্য বসে যাই। এর মধ্যে হচ্ছে শান্তা আপু আমাকে নক করে বলে যে আরেকটা হচ্ছে মক সেশন নেওয়ার জন্য, সেটা হচ্ছে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ থেকে কেউ একজন নেবে। তো ওই মক সেশনটা হচ্ছে একটা ইন্ডিয়ান ভদ্রমহিলা নিয়েছিলেন। অ্যান্ড ওই মক সেশনটাতে লাভ হয়েছে আমার যে ওখানেই আমি আমার রেসপন্সেসগুলো বলার পর উনি হচ্ছে কিছু কারেকশন দিচ্ছে। উনি বলছে আপনি ওয়েল প্রিপেয়ার্ড, বাট এই ইনফরমেশনগুলো আরেকটু ইনডেপথ হলে ভালো হয়। তো এটা আমার জন্য একটা ভালো ফিডব্যাক আমি ওখান থেকে পেয়ে গেছি। তো ওইটা নিয়ে আমরা কাজ করলাম 2-3 দিন, দেন হচ্ছে আমি প্রিকেসের জন্য বসে পড়ি।
অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রিকেস ইন্টারভিউ অ্যাজ হচ্ছে প্রিপারেশনটা খুবই ভালো ছিল অ্যান্ড গাইডলাইন ছিল প্রপার, ইন্টারভিউটা খুবই ভালো হয়েছে। অ্যান্ড প্রিকেসের দিন রাতেই আমরা হচ্ছে প্রিকেসের রেজাল্ট পেয়ে যাই যে প্রিকেস ক্লিয়ার হয়ে গেছে। সো এই প্রিকেসের জার্নিটা খুবই স্মুথ ছিল, কারণ হচ্ছে প্রথম ইন্টারভিউ ছিল কীভাবে হবে, অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে এআই বেসড ইন্টারভিউ ছিল, একটু কনফিউজ ছিলাম যে কীভাবে হবে না হবে, বাট অ্যাজ প্রিপারেশন ভালো তো ওদিক থেকে আর হেডেক হয় নাই খুব একটা। তো আসলে গ্রিনিচের একটা সব কিছুই আসলে পজিটিভ সাইড নেগেটিভ সাইড রয়েছে আর কি সব ইউনিভার্সিটিরই। গ্রিনিচে যদি আসলে আমরা যেটা নেগেটিভ সাইড বলি সেটা হলো গিয়ে যে আপনার আগে পেমেন্ট করতে হয় দেন ইন্টারভিউ দিতে হয়। সো এই জিনিসটা কিছু কিছু স্টুডেন্টের জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বা আসলে যাদের প্রিপারেশন খুব একটা ভালো হয় না, যারা আসলে প্রপার একটা গাইডলাইন পায় না এজেন্সি থেকে, যে আসলে কারণ স্টুডেন্ট দেখেন ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু তারা এআই বেসড ইন্টারভিউতে বসে। সো একটা স্টুডেন্ট বলেন, সেটা ক্ষেত্রে যদি আমিও একটা স্টুডেন্ট হতাম তো আমারও আসলে জিনিসটা নার্ভাস হইতাম, আমি স্বাভাবিক, এটা দোষে কিছু না। তো সেক্ষেত্রে আসলে আমরা যারা এজেন্সি যারা রয়েছে তারা যদি আসলে একটা স্টুডেন্টকে যদি ডে ওয়ানে যদি তাদেরকে একটা লেসন দিয়ে দেওয়া যায় যে আসলে আপনার প্রিক্যাসগুলো এইরকমভাবে হবে, এই কোশ্চেনগুলো আসবে, কারণ প্রিক্যাসের কোশ্চেনগুলি যেগুলি আপনার ক্যাশ শিল্ডের মধ্যে হয় ম্যাক্সিমামই আসলে আউট অফ দ্য বক্স টাইপের কোশ্চেন হয় আর কি। তো সেক্ষেত্রে যদি প্রপারলি যদি আসলে আপনার একটা প্রিপারেশন না নেন, যে আসলে আউট অফ দ্য বক্স কোশ্চেনের তো আসলে কোনো প্রিপারেশন হয় না, বাট একটা গাইডলাইন যে আসলে আপনার কোশ্চেনটা 1 মিনিটের মধ্যে বলতে হয়, আপনার 15 সেকেন্ড আপনার সময় পাচ্ছেন যে আপনার কোশ্চেনটা আসার জন্য, দেন আপনাকে 10 সেকেন্ড চিন্তা করতে হবে ফার্স্ট 10 সেকেন্ডসের মধ্যে যে আসলে আপনি কী অ্যান্সার দিবেন। দেন যদি একটা স্টুডেন্ট আসলে ওই 20 সেকেন্ড যদি আসলে কোনোভাবে যদি না ধরতে পারে, শুরু 20 সেকেন্ড, দেন এই 40 সেকেন্ড স্টুডেন্ট কিছুই বলতে পারবে না। ওই 20 সেকেন্ডটা হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল টাইম। আর আমার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে কি, ওরা একটু ট্রিকি কোয়েশ্চেনটা করার চেষ্টা করে, যে সহজ প্রশ্নটাকে একটু ঘুরিয়ে করে। যেমন আমার ক্ষেত্রে 2-3টা প্রশ্ন ছিল যে তোমার ইউনিভার্সিটি অ্যান্ড কান্ট্রি সিলেকশনের ক্ষেত্রে তোমার ফ্রেন্ডস, ফ্যামিলিজ অ্যান্ড ইউনিভার্সিটি এজেন্টস কীভাবে ইনফ্লুয়েন্স করছে তোমাকে। তো নর্মালি কোয়েশ্চেন করে ডিড ইউ টেক হেল্প ফ্রম এনি এজেন্সি, বাট ওরা হচ্ছে ঘুরায় করতেছে কীভাবে ইনফ্লুয়েন্স করছে ডিসিশন। দেন হচ্ছে ওরা আরেকটা প্রশ্ন করে যে তোমার কী কী স্কিলস আছে যেটা দিয়ে হচ্ছে তুমি পার্ট টাইম জব এনশিওর করতে পারবা। মানে নর্মাল যে কোয়েশ্চেনগুলো আমরা হচ্ছে রেডি করি, যদি কেউ মুখস্থ বা একভাবে মুখস্থভাবে অ্যান্সারটা করতে যায় সে ওখানে ঘাবড়ে যাবে, অ্যান্ড কোয়েশ্চেনটার সাথে অ্যান্সারটা মিলবে না, অ্যান্ড তখন এটা একটা ইস্যু হতে পারে আর কি। আসলে ডে বাই ডে জিনিসগুলি আসলে একটু ট্রিকি হচ্ছে। তো আসলে এই যে ইউকে যে আসলে জেনুইন স্টুডেন্ট খুঁজে, আসলে জেনুইন স্টুডেন্ট ছাড়া আসলে এই জিনিসগুলি অ্যান্সার দেওয়াটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। মানে আপনি ফেক স্টুডেন্ট, আপনি আপনার ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট না করে আপনি মানে অ্যাপ্লাই করে ফেলছেন, আপনার হয়তো সার্টিফিকেট বানিয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন, বা আসলে আপনার কোনো স্টুডেন্টই না, জাস্ট খালি মানে ব্যাকগ্রাউন্ড জাস্ট খালি শুধুমাত্র নামে স্টুডেন্ট ছিলেন বা পড়াশোনার মধ্যে ছিলেন না, আপনি আসলে বের হতে পারবেন না আসলে। রাইট নাও যেভাবে কান্ট্রিগুলি আপনাকে সব কিছু টাইট করে ফেলতেছে তাদের রিক্রুটমেন্ট পলিসি, তো সেক্ষেত্রে জেনুইন স্টুডেন্ট ছাড়া কেউই আলটিমেটলি পার হতে পারবে না। তো আসলে আমরা খুবই ভাগ্যবান যে আসলে আমাদের ট্রিপলের সাথে সব জেনুইন স্টুডেন্টের সাথে আমাদের যোগাযোগ হয়, এবং আমাদের এখান থেকে সব জেনুইন স্টুডেন্টরাই যাচ্ছে, এর জন্যই আসলে আমাদের ভিসা রেশিওটা অনেক ভালো। তো ভাইয়া, আপনার তো এক্সপিরিয়েন্সটা ট্রিপলের সাথে সাদি আপনাকে হেল্প করছে ইন্টারভিউ টিমের জন্য বা ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। তবে আসলে আপনি কি আসলে থিঙ্ক করেন যে আসলে একটা এজেন্সির আসলে এই ধরনের সার্ভিসটা থাকা খুবই দরকার, যে একটা স্টুডেন্টকে ফুললি প্রিপেয়ার করা তার ইন্টারভিউর জন্য প্লাস প্রিকেস ইন্টারভিউ? এইটা আমি অফকোর্স মনে করি, and এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আমার এই স্টাডি ইন অ্যাব্রোডে হচ্ছে ইনডেপথ রিসার্চ বা ইনডেপথ জানাশোনা থাকার কথা না। তো হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইউকিভিএ পর্যন্ত পুরো জার্নিটা হচ্ছে এজেন্সি বা এজেন্টদের হচ্ছে মুখস্থ থাকার কথা, যেহেতু তার প্রতি সেমিস্টার অনেকগুলো স্টুডেন্টের এক্সপিরিয়েন্স তারা দেখতেছে বা শুনতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে কোথাও ভুল হতে পারে, কোথায় হচ্ছে মিস্টেক হতে পারে, বা কোন জায়গাটা হচ্ছে একটু বেশি খেয়াল রাখা উচিত, এটা এজেন্সি সবসময় গাইড করা উচিত। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আমার সাথেই হচ্ছে 15 তারিখ আমার একটা ফ্রেন্ডও হচ্ছে ও অ্যাপ্লাই করে সামহাউ অন্য আরেকটা এজেন্সি থ্রুতে ও কাজ করতেছে, অনেক বড় এজেন্সি, অনেক বড় একটা, মানে কান্ট্রিতে যদি টপ 5 বলা হয় এর মধ্যে একটা হবে। অ্যান্ড আমার যখন প্রিকেস ইন্টারভিউ হয়ে যায় তো ওর তখনও ক্যাশশিল্ড মেইল আসে নাই, ইভেন আমার ইউকিভিএ ইন্টারভিউ হয়ে যায় ওর তখনও ক্যাশশিল্ড মেইল আসে নাই। তখন আমি ওকে বললাম তুমি পার্সোনালি হচ্ছে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করো। ওর ইউনিভার্সিটি ওকে বলতেছে এখনও আসার সময় হয় নাই, আসবে আসবে আসবে, ওর এজেন্সি ওকে বলতেছে। তো আমি বললাম যে আমার যেহেতু চলে আসছে তোমারও চলে আসার কথা, যেহেতু সেম ডেতে পেমেন্ট। দেন হচ্ছে ও কন্ট্যাক্ট করে দেখে হচ্ছে ওর ইমেল অ্যাড্রেসটা ভুল সাবমিট করা ছিল, অ্যান্ড ওর এন্ড থেকেও কারেক্টটা দিয়েছিল, কিন্তু ওখান থেকে ওনারা সামহাউ মিস্টেকটা করে ফেলে। অ্যান্ড ও হচ্ছে এখন প্রিকেসের জন্য প্রিপারেশন নিচ্ছে। অলরেডিও একটা ট্রমাটাইজড ফেজ পার করে ফেলছে যে সবার চলে আসতেছে, ওর কেন আসতেছে না। তো সেই ক্ষেত্রে যে ট্রিপলয়ে আমার ছোট ছোট ডিটেলসগুলো, আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি, আমার হচ্ছে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রতিটা বিষয়ে হচ্ছে আপনাদের থেকে যে গাইডলাইনটা
আমি পাইছি, এটা আমার জন্য একটা ব্লেসিং ছিল। অ্যান্ড এটার জন্য হচ্ছে আমি মনে করি পার্সোনালি যে আমার জার্নিটা এত স্মুথ হয়ে গেছে। শুধু গ্রিনিচ বলতে না, আমার ৮-১০ দিন আগে হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে এমন অনেকের সাথে আমার কথা হয়েছিল গ্রিনিচেই। কিন্তু আমি যখন ইন্টারভিউ দিই তখনও তাদের ডিসিশনটা আসে নাই। অ্যান্ড আমার ডিসিশন ওই দিন রাতেই চলে আসছে উইথিন 5 আওয়ার্স। তো এটা খুবই ম্যাসিভ একটা ব্যাপার ছিল আমার জন্য। অ্যান্ড এটার জন্য অফকোর্স পিছনে আমার পেপার ওয়ার্কসগুলো, আমার ব্যাকগ্রাউন্ড এটার পিছনে কাজ করছে। অ্যান্ড হচ্ছে যেভাবে হচ্ছে ফাইলটা রেডি করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কোনো ল্যাকিংস ছিল না বা কোনো গ্যাপ ছিল না। সো ওইটা অবশ্যই একটা এজেন্সি খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসলে ভাইয়ার ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ছিল, আসলে ভাই স্টুডেন্ট হিসেবে খুবই ভালো, তার জব এক্সপিরিয়েন্সও খুবই সুন্দর ছিল। যখন আমরা আসলে ভাইয়া যখন আমার সাথে যোগাযোগ করে তখন আসলে ভাইয়ের ব্যাংকও মনে হয় স্টার্ট করা হয়নি ভাই। জাস্ট ভাই আপনার টোটাল প্রসেসিং টাইমে কয়দিন সময় লাগলো? আমি হচ্ছে ট্রিপ্লয়তে আসি হচ্ছে এপ্রিলের ৮ তারিখ, অ্যান্ড আমি মের ২৮ তারিখ হচ্ছে আমি ভিসা পেয়ে যাই। ১ মাস ২০ দিন। 1 মাস 20 দিন, 50 দিনে তার ব্যাংক থেকে শুরু করে মানে সব কিছু স্টার্ট করে আমরা 50 দিন আগে, 50 দিনের মাথায় আমরা ভিসা পাই। ফুল জার্নিটাই মাত্র 50 দিন সময় লাগছে। সো আসলে এইটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি আসলে সবসময় স্টুডেন্টকে বলতাম যে ভাই আসলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা অ্যাপ্লাই করেন, যত তাড়াতাড়ি আপনি অ্যাপ্লাই করবেন তত তাড়াতাড়ি হ্যাসেল ফ্রি আপনি ভিসা পাবেন। ভাইয়া কিন্তু তার প্রমাণ, আমাদের প্রথম স্টুডেন্টে কিন্তু তার প্রমাণ। এবং অলরেডি আমরা কিন্তু অনেকগুলো স্টুডেন্টের ভিসা পেয়ে গেছি, হয়তোবা জাস্ট এখন কালেকশন মেইল হয়তোবা ভাইয়া গতকালকে পেয়েছে, আজকে ভাই পাসপোর্ট কালেক্ট করে নিয়ে আসছে। আজকে আমাদের একজন স্টুডেন্ট ভিসা পাবে যার আসলে প্রিকাস ইন্টারভিউই মানে ইউকে বে ইন্টারভিউ হয় নাই। সো তাকে নিয়ে ইনশাল্লাহ ভাইয়ার পরে আমরা একটা এপিসোড ছাড়ার চেষ্টা করব। সো ওর আজকে কালেকশন মেল পাবে, দেন এই উইকে আরও আমরা 2টা আশা করি ভিসা পেয়ে যাবো আর কি। সো ভাইয়া আউট অফ 10 আমাদেরকে কত দিবেন ভাইয়া? আউট অফ 10, 10। এখানে আর কোনো কথা হবে না। আমার যদি আরও বেশি দেয়ার স্কোপ থাকতো আমি ওইটাই করতাম। কারণ আমি হচ্ছে আমার জার্নিটা যখন স্টার্ট হয়, আমি মেইনলি ট্রিপ্লয়কে জানি হচ্ছে ইউটিউব থেকে। আমি ইউটিউবে রিসার্চ করতেছিলাম, ঘাটাঘাটি করতেছিলাম। তো আমার হচ্ছে কিছু বিষয় আমি এখানে কি ফ্যাক্টর হিসেবে কাজ করছে। একটা হচ্ছে সবথেকে বড় যেটা, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আমি ট্রিপ্লয় থেকে একটা ভিডিওতে সম্ভবত শুনছিলাম যে আমাদের রিজেকশন আছে সেপ্টেম্বর 2024-এ। রিজেকশন শব্দটাই উচ্চারণ করতে চায় না ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। অ্যান্ড ট্রিপ্লয়তে আসার আগে আমি হচ্ছে আমার কাছে যে ফেসবুক অ্যাড আসতো, বিভিন্ন বড় বড় এজেন্সির সাথে কথা বলছি। ওখানে বিষয়টা অনেক সহজ মনে হয়েছে আমার কাছে। আমাকে বলা হয়েছে আপনার রেজাল্ট লাগবে না, আপনি অ্যাপ্লাই করে ফেলেন, আপনার ভিসা চলে আসবে, কোনো টেনশনের কারণ নেই। কিন্তু ট্রিপ্লয়তে যখন কথা বলা হয় যে আপনি স্কোরটা নিয়ে আসেন, আপনার ফাইলটা রেডি করে নিয়ে আসেন, তখন হচ্ছে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করে নিয়ে আসেন। কিন্তু অন্যান্য অনেক জায়গায় কথা বললাম, আমাকে ইউনিভার্সিটি বলে দিচ্ছে যে আপনি এটাতে করেন, আর কোথাও করা লাগবে না আপনার। তো তখন হচ্ছে ওই জায়গায় ট্রান্সপারেন্সির একটা ব্যাপার ছিল। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে ট্রিপ্লয় থেকে সবসময় ভিডিওতে বলা হচ্ছে যে জেনুইন স্টুডেন্টকে প্রমোট করা হচ্ছে। এখন জেনুইন স্টুডেন্ট কারা প্রমোট করবে? যাদের ওই ধরনের কনফিডেন্স আছে। তো এই ট্রান্সপারেন্সি ব্যাপারটা আমার মধ্যে খুবই কাজ করছে যে আচ্ছা, এত ট্রান্সপারেন্ট, তাহলে হয়তো এখানে এজেন্সিটা কাজ করবে। কিন্তু ফেসবুকে বা হচ্ছে অন্যান্য গ্রুপগুলোতে বিভিন্ন এজেন্সির প্রমোশন দেখা হয়েছে, কিন্তু ইউটিউবে শুধুমাত্র ইনফরমেটিভ ভিডিও, যে যারা শুধু ভিডিওতে এত ইনফরমেশন দিচ্ছে, তা আমি যদি তাদের সার্ভিসটা নিই তাহলে হয়তো আমি আরও ইনডেপথ ইনফরমেশন পাবো। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হচ্ছে ট্রিপ্লয় বেস্ট হবে। অ্যান্ড আসার পর আমি যখন প্রথম আসি, কথা বলি, আমার সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল। তো আমরা হচ্ছে আলোচনা করতেছিলাম যে ওনারা হচ্ছে আমাদেরকে খুব বেশি যে ইনফ্লুয়েন্স করতেছে বা মোটিভেট করতেছে যে ইউকেতে যেতেই হবে, বা গেলে আপনার ফিউচার হচ্ছে অনেক ব্রাইট হয়ে যাবে বা আপনি অনেক কিছু করে ফেলবেন, এরকম কিছু না। ওনারা বলতেছে যদি স্টুডেন্ট আপনারা পড়তে চান যেতে পারেন। তো ওইটা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, একটা এজেন্সি থেকে এই ধরনের কথাবার্তা শোনা আমাদের জন্য একটু আনকমন। অ্যান্ড ওইটা হচ্ছে আমাকে ড্রাইভ করছে যে আচ্ছা ঠিক আছে, ট্রিপ্লয় বেস্ট হবে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। রাকিব ভাই খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, আসলে এই গুণটা অনেকেরই নাই। আসলে এই গুণটা কিন্তু অনেক মানে খুবই দরকারি একটা গুণ, কারণ আসলে আলটিমেটলি আমাদের কমিউনিকেশন করতে হচ্ছে। সো একটা স্টুডেন্ট যখন তার ব্যাকগ্রাউন্ড থেকে আসলে মাস্টার্স স্টুডেন্টগুলো আসলে একটু ইউকেতে বা যে কোনো কান্ট্রি যাওয়ার পর আসলে একটু শুরুতেই ভালো করে ফেলা কিসের জন্য, কারণ তারা একটু ম্যাচিউর হয়, একটা স্কিল নিয়ে যায়। আসলে আপনি যে কোনো কান্ট্রিতে যদি আসলে সেটেলমেন্টের দিকে যেতে চান, কিছু স্কিল আপনাকে না আসলে এইটা আসলে কি বলে এটাকে সফট স্কিলই বলা, সফট স্কিলই বলে আর কি। এই সফট স্কিলগুলি থাকলে পরে আসলে আপনার সামনে ক্যারিয়ারটা অনেক স্মুথ হয়। ভাইয়া যে কত সুন্দর করে গুছিয়ে বললো জিনিসগুলি, আসলে ভাইয়ার ব্যাকগ্রাউন্ডটা কেন ছিল ট্রিপলার সাথে কাজ করার পিছনে, তার প্রত্যেকটা জিনিসই আসলে আমি চেষ্টা করছি ভাইয়া যতটুকু সম্ভব আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়া বা ভালো ইনফরমেশন দেওয়া। আসলে আলটিমেটলি ইনফরমেশনগুলি আমি যদি আপনাকে না বলি, আপনি অন্য কোথাও থেকে না অন্য কোথাও থেকে আপনি জানতে পারবেনই। সো এটা খুব একটা কঠিন ব্যাপার না, বাট শেয়ার করার আগ্রহটা আসলে সবচেয়ে মানে মেইন বড় একটা বিষয় আর কি। সো আমরা চেষ্টা করি ইনশাল্লাহ যতটুকু সম্ভব। আসলে আমরা তো সব স্টুডেন্টকেই ক্যাটার করতে পারবো না, কারণ আমরা ছোট্ট একটা এজেন্সি। বাট যারা আসলে আমাদেরকে রেসপেক্ট দেখিয়ে আমাদেরকে আসে, ভাইয়া যেমন নারায়ণগঞ্জ থেকে আসছে। সো আমি তো যখন শান্তাপুর সাথে ভাইয়াকে যখন আমরা ট্যাগ করাই দিই, তো
তো শান্তাপু বলতেছিল যে শান্তাপু তুমি একটু বেস্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করো, যে আসলে ভাইয়া এত দূর থেকে আসছে, সো আমাদের একটা মানিজ্যতার বিষয় যে এত দূর থেকে যদি আমাদেরকে রেসপেক্ট করে সে ভাইয়া আসে, সেক্ষেত্রে আমি যদি ভাইয়ার কাজটা যদি সুন্দর মতো করে না করতে পারি। তো আলহামদুলিল্লাহ ভাই, এটা আসলে অনেক সময় ভাগ্যের ব্যাপার থাকে। মামুন ভাই নামে একটা ভাই আছে, তার বাসা উত্তরাতে, সেও খুবই চমৎকার একজন মানুষ। বাট আমরা সবসময় সাউথ ওয়েস্টের কাছ থেকে আমরা খুব কুইকলি আমরা কাজটা পেয়ে যাই। মানে দেওয়ার হয়তো বা আমরা যখন কাজ শিল্ড যখন আমরা আপলোড করি, একদিন থেকে ম্যাক্সিমাম 3-4 দিনের মধ্যে কাজটা চলে আসে। কিন্তু এই ভাই ভাই বুঝছেন, মানে কপালটা এত খারাপ যে মামুন ভাই ক্ষেত্রে সেখানে প্রায় অলমোস্ট প্রায় আপনার 25 থেকে 26 দিন, এটা সবসময় আনএক্সপেক্টেড। যে সাউথ ওয়েস্টের কাছ থেকে ভাই এরকম এই সার্ভিস মানে কোনো সময় আমরা মানে পাইনি। সবসময় আমরা খুব কুইক সার্ভিস পেয়েছি, বাট আনফর্চুনেটলি তাদের পোর্টালে একটু সমস্যা ছিল দেখে, তাদের ডাটাগুলি একটু ইয়া হয়ে গেছিলো দেখে তাদের একটু সময় লেগে গেছে। বাট আনফর্চুনেট ভাই, এই জিনিসটা ভাই আপনার সাথে ঘটতে পারতো। সো বাট আমি দেখছি আসলে যেই ভাইয়াগুলো আসলে অনেক বেশি মানে ফ্লেক্সিবল থাকে, যে টেনশন ফ্রি থাকে এবং ইনস্ট্রাকশনগুলি ফলো করে, মোস্ট ইম্পর্টেন্টলি যে ইনস্ট্রাকশনগুলি ফলো করে। ভাই আসলে আপনাকে যেই কথাগুলি বলে দিচ্ছে এটা আসলে আপনার জন্যই, আপনার ভালোর জন্যই। ভাইয়া যদি ওই সময় যদি যখন ভাইকে আমরা বলছি ভাই আজকে ব্যাংকটা চালু করে ফেলেন, কারণ আপনার ব্যাংক এখন স্টার্ট করা নেই, তো ব্যাংক স্টার্ট করতে হয়তো আপনার ব্যাংক ম্যাচিউর হতে 28 দিন বা 1 মাস সময় লাগতেছে। ভাইয়া কিন্তু ডে ওয়ানেই কিন্তু সে ব্যাংক চালু করে ফেলছে ব্যাংকের সাথে কথাবার্তা বলে। কারণ কি আপনি দেখেন পুরো জার্নিটা কিন্তু তার 50 দিনের, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ডে ওয়ানে তার ব্যাংকও চালু ছিল না। ভাইয়া কিন্তু আসার পরে ব্যাংক চালু করছে। ভাইয়ারে বলছে ভাইয়া আজকেই পেমেন্ট করেন, কারণ 15 তারিখে আমাদের লাস্ট স্কলারশিপের তো যদি আমি 16 তারিখে যদি আমি সুইফট দিই, আমার আলটিমেটলি আমি স্কলারশিপটা পাবো না আমরা। সো আপনি ভাই 15 তারিখের মধ্যে পেমেন্ট করেন। ভাইয়া 14 তারিখ অফার লেটার পেয়ে 15 তারিখে পেমেন্ট করছে, 15 তারিখে সে সুইফট দিছে। এই যে ভাই আসলে ভাইয়া আমাদের তাগিদের সাথে ভাই তাল মিলাইছে। সো এটার জন্য কিন্তু আসলে আলটিমেটলি আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। অনেক স্টুডেন্ট আছে যে ভাই এখন প্রি কাজটা দিয়ে ফেলেন, যেমন বেশ কিছু স্টুডেন্টের আমাদের সাউথ ওয়েস্টেই 500 পাউন্ডের একটা স্কলারশিপ ছিল। সো অনেক স্টুডেন্ট আসলে জাস্ট খালি মানে তারা মানে কুইকলি কাজ না করা বা আসলে আমাদের কথার সাথে তাল না মিলানোর কারণে এই 500 পাউন্ড করে স্কলারশিপ পায়নি, বাট তাদের কিন্তু সব কিছুই রেডি ছিল। সো আলটিমেটলি এই জিনিসগুলি হয়। সো যারা একটু আমাদেরকে সাপোর্ট দেয় বা কথা শুনে বা আসলে মানে একটু সিরিয়াস থাকে, তাদের কাজগুলি দেখছি আমি অনেক সহজ হয়ে গেছে। আর যারা একটু ভালো মনের মানুষ, তাদের কাজগুলি দেখছি অনেক খুব সহজে হয়ে গেছে। রাকিব ভাই সে তাদের মধ্যে একজন। আর আমার হচ্ছে আরেকটা, এই যে জার্নিটা এত শর্ট টাইমের মধ্যে যেটা হয়েছে, এখানে আমার কাউন্সিলর ছিল শান্তা আপু। শান্তা আপুর সাথে জার্নিটা এমন ছিল যে মাঝে মধ্যে আমি রাত 11টা বাজেও নক দিয়ে ফেলছি, কারণ আমার কথা হচ্ছে যে যে জিনিসগুলো সেম ডেতে হচ্ছে আমি আপুকে আপডেট জানাচ্ছি যে আপু ইমেলটা আসছে, অনেক আননেসেসারি ইমেল ইউনিভার্সিটি থেকে আসতেছে, আমি আপুকে তাও একবার করে দেখিয়ে রাখতেছি যে আচ্ছা কোনো কিছু সামহাও মিস হয়ে যাচ্ছে কিনা। ইভেন এমনও হয়েছে আমি ইউনিভার্সিটিতে রিকমেন্ডেশন লেটার আনতে যাব, কিভাবে হবে সেই ফরম্যাটটা জানার জন্য আপুকে সকাল 8টা বাজে আমি কল দিয়ে ফেলতেছি। তো এই যে আপুও রেসপন্স করছে, আমি মাঝে মধ্যে সরিও বলছি যে আপু আপনাকে আমি টাইম নাই বে টাইমে হচ্ছে বিরক্ত করতেছি। আপু সবসময় কোঅপারেটিভ ছিল এই দিক থেকে। অ্যান্ড যেহেতু হচ্ছে আমার প্রিকেসের রেজাল্ট সেম ডেতে আসছে, আমার ক্যাশ রিকোয়েস্ট করার পর ওইটাও সেম ডেতে আসছে, সব কিছু এত ফাস্ট হয়ে যাওয়ার কারণে আমাকে হচ্ছে পুরো টাইমটাতে ট্রানজিশন পিরিয়ডের মতো মনে হয়েছে, যাচ্ছে একটার পর একটা কাজ করতে হচ্ছে। অ্যান্ড আমি এই ক্ষেত্রে আমার ব্রেন কাজ করছে ভাবে দ্যাট হচ্ছে আমি ডিলে করলে আমার আলটিমেটলি ডিলে হবে, লসটা আমার হবে আর কারো না। তো আর এজেন্সি যখন আমাকে ফার্স্ট করতে বলতেছে, এটাতে ওনাদের বেনিফিটের থেকে আমার বেনিফিটটা খুব বেশি, কারণ এখানে ইউনিভার্সিটি ভিসা হওয়া না হওয়াটা আমার কেরিয়ারের সাথে ওরিয়েন্টেড কানেক্টেড। সো ইউনিভার্সিটি এজেন্সি যখন বলে যে এই কাজটা করতে হবে, দ্যাট মিনস এটা করা ইম্পর্টেন্ট দেখেই বলতেছে, অহেতুক বলার কথা না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপু যখনই আমাকে বলছে যে ভাই আপনি ব্যাংকটা চালু করে ফেলেন বা ভাই আপনি যান, আমার মনে আছে যে আমি 15 তারিখ যখন প্রথম ডিপোজিটটা করি, 14 এপ্রিল পহেলা বৈশাখ ছিল, পরের দিন ব্যাংকের জন্য খুবই রাশ টাইম ছিল। সেক্ষেত্রে হচ্ছে আপু বলল যে আপনি যান, আমরা কথা বলে দিব, সমস্যা নাই। বা হচ্ছে সেক্ষেত্রে ট্রিপল রেফারেন্সেও কিছুটা কাজে লাগছে আমার, যে বলছি সেম ডেতে সুইফট দেওয়া কিন্তু খুবই টাফ। আর হচ্ছে সিটি ব্যাংকের মতো যেগুলো হচ্ছে অনেক বিজি থাকে, ওনারা হচ্ছে রিকোয়েস্ট করে সেম ডেতে বিকাল 5টায় হচ্ছে আমি সুইফট নিই। শাহনাজ আপু অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ, যে শাহনাজ আপু আমাদের সিটি ব্যাংকের শাহনাজ আপু, সো আমাদের অনেক সাপোর্ট দেয়। সো থ্যাংক ইউ সো মাচ আপু। যারা স্টুডেন্টরা দেখতেছেন তারা ট্রিপলয়ের রেফারেন্স নিয়ে আপনার শাহনাজ আপুর সাথে যোগাযোগ করতে পারেন। শাহনাজ আপু আপনাকে চেষ্টা করবে সিটি ব্যাংকের, এর একটা পেইড প্রমোশন না, জাস্ট খালি শাহনাজ আপু ভালো মানুষ দেখে তাকে একটু মোটিভেট করা। থ্যাংক ইউ সো মাচ শাহনাজ আপু। জি, সো ওভারঅল হচ্ছে এখন আমার ভিসা চলে আসলো, আজকে কালেক্ট করলাম, এখন হচ্ছে আমার বাকি জার্নিটা হবে। তবে এই পুরো টাইমটাতে হচ্ছে আমার সাথে যারা গ্রিনিচে আরও অ্যাপ্লিকেন্টস ছিল বা অন্যান্য অ্যাপ্লিকেন্টস ছিল, বিভিন্ন ফেসবুক গ্রুপে তো আমরা কানেক্টেড থাকি। তো ম্যাক্সিমাম গ্রুপে হচ্ছে যখন আমি আমার টাইমলাইনটা শেয়ার করি যে আমার হচ্ছে 14 এপ্রিল ফার্স্ট পেমেন্ট, আমার 28 এপ্রিল হচ্ছে আমি ভিসা সাকসেসফুল মেইল পেয়ে গেছি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ বলতেছে এটা রেকর্ড হয়ে গেছে, কেউ বলতেছে হচ্ছে এটা আনবিলিভেবল, এটা হতে পারে না, বা এটা হচ্ছে স্ক্যাম হয়তো।
কিন্তু ডিপ ইনসাইড আমি জানি যে আচ্ছা এই জার্নিটা কীভাবে হয়েছে, অ্যান্ড ট্রিপ্লয় জানে, এছাড়া আর কেউ জানে না। অ্যান্ড ট্রিপ্লয়ের এই জার্নিতে আমার হচ্ছে আমি ইন্টারভিউর দিনও হচ্ছে আমি একবার হচ্ছে সাদি ভাইয়ের সাথে কথা বলি ইউকিভিআর, অ্যান্ড আগের দিন হচ্ছে আমি মক দিই। অ্যান্ড ট্রিপ্লয়ের একটা জিনিস আমার সব থেকে ভালো লাগছে হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা হচ্ছে গাইডলাইন, যেটা শুধু হচ্ছে বলে না। যেমন আমার আগের দিনের যখন আমি মক ইন্টারভিউটা দিই সাদি ভাইয়ের সাথে, ইন্টারভিউটা ভালো হয়েছে আমার কাছে, কিন্তু সাদি ভাই বলতেছে হ্যাঁ আপনি ওয়েল প্রিপেয়ার্ড, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়ার দরকার নেই, আপনি প্রিপারেশন চালায় যান। সো এই যে এই গাইডলাইনগুলো, ছোটো ছোটো বিষয়গুলো, তো এগুলো একদম ডেপথ থেকে খেয়াল করা। ইভেন ফাইল জমা দেওয়ার আগে হচ্ছে আমি যেদিন হচ্ছে বায়োমেট্রিক দিই, আর আগের দিন আমি ট্রিপ্লয়ের অফিসে আসছিলাম, অ্যান্ড সবগুলো ফাইল চেক করে নিয়ে যাই যে ঠিক আছে কিনা, সবগুলো অ্যাকুরেট কিনা। সো এই চেকিংয়েরগুলোর মাধ্যমে কী হয়, যদি আমার ওই দিন কিন্তু আসলেই একটা দুইটা ছোটো ছোটো মিস্টেক ছিল, হ্যাঁ 2টা মিস্টেক ছিল, অ্যান্ড ওগুলো কারেকশন হয়ে গেছে। আল্লাহ না করুক ওগুলোর জন্য হয়তো রিজেকশনও আসতে পারতো বা প্রবলেম হতে পারতো। সো এই যে কানেক্টেড থাকা, ইনফরমেশনগুলো শেয়ার করা, অ্যান্ড অ্যাক্টিভ থাকা, সব থেকে বড় কথা হচ্ছে অনেক স্টুডেন্ট আমি দেখছি হচ্ছে মেইল আসছে 2 দিন ধরে হচ্ছে মেইল চেক করে না, হয়তো স্প্যামে পড়ে আছে অথবা মেইল নিচে চলে গেছে, চেক করে না। তো এইগুলো হচ্ছে এজেন্সিতে সবসময় জানবে না যে আপনার মেইল আসছে কি না, আপনাকে এজেন্সিকে ইনফর্ম করতে হবে ফার্স্ট কাজ করার জন্য। সো ওভারঅল আমি খুবই স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। আমার জার্নিটা খুবই স্মুথ ছিল ট্রিপ্লয়ের সাথে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া অনেক মানে রিউমার বলেন বা অনেক গসিপ চলে যে আসলে ইউকেতে ভাই সেটেল হওয়া যায় না। ইউকে নিয়ে আসলে অনেকগুলি প্রবলেম, ইউকেতে ডে বাই ডে ইমিগ্রেশন পলিসি হার্ড হয়ে যাচ্ছে। তো তারপরও আসলে আপনাকে ইউকে ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে আসলে কোন জিনিসটা আপনাকে আসলে সত্যিকারে ড্রাইভ করছে ভাই? ওয়েল, টু বি ভেরি অনেস্ট, ইমিগ্রেশন রুল হার্ড হয়ে যাচ্ছে, এটা একটা পজিটিভ সাইন। আমার মতো যারা হচ্ছে পড়াশোনা করবে বা পড়াশোনা করে ডিপার্টমেন্টাল জব করার চিন্তাভাবনা করে বা কেরিয়ারটা ওইভাবে আগাতে চায়, কারণ যখন ইমিগ্রেশন রুলটা খুবই ফ্লেক্সিবল থাকে, অনেক সরি টু সে যে আন্ডার কোয়ালিফাইড মানুষজন ওখানে চলে আসে, মার্কেটটা স্যাচুরেটেড করে ফেলে, অনেক জব ক্রাইসিস থাকে ইন দ্য মিন টাইম। কিন্তু যখন যেই মার্কেটগুলো হচ্ছে একটু টাইট থাকে, ওই মার্কেটে কিন্তু জব ক্রাইসিসটাও খুব একটা দেখা যায় না, কারণ ওখানে জেনুইন স্টুডেন্টরা আসে, ওরা পার্ট টাইম জব করতেছে যতটুকু পারা যায়, অ্যান্ড পরবর্তীতে সেটেল হওয়ার প্রসেসটা আরও ইজি হয়ে যায়। যে আমি যখন কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে পড়বো, আমি শেষ করে আমার চেষ্টা থাকবে যে আমি এই ফিল্ডেই যাতে জবটা করতে পারি, অ্যান্ড এটা আমার হচ্ছে সেটেলমেন্টের জন্য ইজি হবে। কিন্তু যখন হচ্ছে এই মার্কেটে অনেক আন্ডার কোয়ালিফাইড মানুষ আসবে, খুবই কম প্রাইস হচ্ছে তারা জবগুলোতে জয়েন করবে, অ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ডে জব মার্কেটটা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড সেটেলমেন্টের যে বিষয়টা, ইউকেতে সেটেল হওয়া এখন সারা পৃথিবীতেই আসলে একটু টাফ হয়ে আসতেছে দিন দিন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, অ্যান্ড স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, কারণ বিভিন্ন রিজন আছে এখানে। তো ইমিগ্রেশন এখন অন্যান্য দেশগুলোতে টাফ হয়ে যাওয়াতে ইউকে তুলনামূলক ইজি অন্যান্য অনেক দেশের তুলনায়। সো এই জন্য ইউকেতে হচ্ছে একটা অপশন নেওয়া। অ্যান্ড ইউকেতে হচ্ছে সেটেল হওয়াটা টাফ ইন দ্যাট সেন্স যে আপনি হচ্ছে ইউকের ইমিগ্রেশন পলিসিটাকে কাজে লাগাবেন বা মিস ইউজ করবেন, কিন্তু যদি আপনি ইমিগ্রেশন পলিসিটাকে ইউজ করে সেটেল হতে চান, ওইটা এখনও ইজি আছে। মানে আপনি হয়তো আপনার রং রিজন দেখিয়ে ক্লেম করবেন অন্য কিছু, সেটার জন্য টাফ হয়ে গেছে হয়তো, কিন্তু যে স্টুডেন্টটা হচ্ছে স্পন্সর পাবে, ডিপার্টমেন্ট রিলেটেড জব করবে, তার জন্য তো সেমই আছে। সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে হ্যাঁ, যদি একটু টাফও হয়ে যায় সেটা ভালো, মার্কেটটা নর্মাল থাকবে, অ্যান্ড হচ্ছে কোয়ালিফাইড মানুষজনের সাথে কম্পিট করতে হবে ওখানে। এক্স্যাক্টলি। তো ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে তার চিন্তাভাবনাকে শেয়ার করছে। আলটিমেটলি চিন্তাভাবনা এটাই হওয়া উচিত। আসলে কোনো কিছু সহজ মানে কি যে আসলে সেটার জন্য আলটিমেটলি সেটা যে আপনার ফরা যাচ্ছে জিনিসটা এরকম না। সো আপনার থেকেও কম কোয়ালিফাইড পার্সনও কিন্তু তখন জিনিসটা গ্র্যাব করে ফেলতেছে। আর কিন্তু ইউকে কিন্তু অনেক বড় দেশ না, সো খুব ছোট একটা দেশ। সো আসলে এইখানে আসলে যদি অনেক বেশি মানুষ সহজেই যদি তারা পিয়ার বা সেলেবেন হয়ে যায়, তখন আসলে জিনিসটা ব্লাস্ট করবে। সো একটু কন্ট্রোলে রেখে জিনিসটা আসলে কন্ট্রোল করা হয়েছে, আলটিমেটলি আর কিছুই না। আমি তো দেখতেছি যে আসলে আমাদের এখান থেকে তো ভিসা রেশিও খুব একটা যে আহামরি কমছে জিনিসটা এরকম না। আমাদের জাস্ট খালি গত সেপ্টেম্বর ইনটেকে আমাদের 3টা ভিসা রিফিউজ হয়েছে। এর আগে পরে তো স্টিল নাও আমাদের কোনো ভিসা রিফিউজ হয়নি। আমাদের নেক্সট গত জানুয়ারি ইনটেকে যেখানে আসলাম যে আমাদের ভিসা রিফিউজ হবে, কারণ সেপ্টেম্বরে আমাদের ভিসা রিফিউজ হয়েছে। জানুয়ারি ইনটেকে ভাই আমাদের ভিসা রেশিও তো 100% ছিল, কারণ আমরা জেনুইন স্টুডেন্ট নিয়ে কাজ করছি। ভাই আমাদের নট এ সিঙ্গেল ভিসা জানুয়ারি ইনটেকে কিন্তু বাংলাদেশে কিন্তু ভাই ভিসা রিফিউজালে বন্যা বসে গেছে। আমাদের ভাই একটা রিফিউজও ছিল না, কারণ কি আমি এই গত সেপ্টেম্বরে যখন ভাই আপনার ইন্টারভিউ বা এই ধরনের জিনিসগুলো নেওয়া শুরু করলো, সাথে সাথে ভাই আমরা সাদি কিন্তু আমাদের খুব ফ্রেশলি জয়েন মানে রিক্রুট করা। সো সাদিকে আমরা জানুয়ারি ইনটেকের জন্য আমরা ওকে রিক্রুট করে ফেলি। সো সাদি আসার পরে সিকবাস ভাইয়ের সাথে একটা স্ট্রং একটা আমাদের টিম হয়ে যায়, যারা আসলে ফুললি ডেডিকেটেডলি তারা ইন্টারভিউর জন্য কাজ করছে। তো আমি কাজ করছি, আমি স্টুডেন্টের সাথে কথা বলছি, আমার কাছে যারা একটু মানে জোড়াতালি দেওয়া ফাইল আসছিল, আমি আসলে জিনিসগুলো অ্যাকসেপ্ট করি নাই। আমি চাইলে পরে আসলে আমি যদি কমিশনে আসে বা ব্যবসার আসে, যেটা আমি চাইতাম যে আসলে আমি নেই, নেওয়ার পর আমি ভিসাগুলি মানে যদি পারি যে ভিসা 50-50, কারণ আমি একটা স্টুডেন্টকে খালি আমি জানি যে তাকে দিয়ে ভিসা বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো খালি তাকে আমি অ্যাপ্লাই করার পর ভিসাটা রিফিউজ হলো মাঝখান থেকে, আসলে আমার কোনো ক্ষতি হলো না, আমার ফাইন্যান্সিয়াল ক্ষতি নেই, বাট
তার তো অনেক বড় একটা অ্যামাউন্ট লস হয়ে গেল। সো এই জিনিসগুলি করি নেই। সো আলহামদুলিল্লাহ আমাদের স্যার রেশিও 100% ছিল। সো আমাদের সেপ্টেম্বর ইনটেক ইনশাল্লাহ অনেক ভালো নাম্বার অফ স্টুডেন্ট যাবে। রাকিব ভাইকে দিয়ে শুরু হলো। সো রাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। যদি সেপ্টেম্বর ইনটেকে যারা যাচ্ছে এখনও অ্যাপ্লাই করে নেই, ওখানে অনেক আছে যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে নেই, ভাই আপনি তো ভিসা পেয়ে গেছেন। তো তাদের উদ্দেশ্যে যদি ভাই কিছু বলার থাকে, যদি কোনো টিপস বা নেক্সটে যারা অ্যাপ্লাই করবে বা ট্রিপলের মাধ্যমে অ্যাপ্লাই করুক বা যে কোনো মাধ্যমে অ্যাপ্লাই করুক, ট্রিপলের মাধ্যমে যদি অ্যাপ্লাই করার যদি আপনি যদি বলেন আর কি সাজেশন দেন, তো যদি কিছু থাকে। হ্যাঁ, ওয়েল, সেপ্টেম্বর ইনটেকের জন্য এটা আসলে একদম 11th আওয়ার, কারণ এখন খুবই সামনের ইউএসের অলরেডি স্টুডেন্ট ভিসা নিয়ে ঝামেলা চলতেছে, অন্যান্য দেশগুলো রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। ইউকেতে এখন স্টুডেন্ট প্রেশার খুব বেশি থাকবে, স্বাভাবিক। তো এখন হচ্ছে লাস্ট মোমেন্ট চলে আসার আগে আগে হচ্ছে অ্যাপ্লাই করতে পারলে ভালো হবে। অ্যান্ড ইউকেভিআই ডিসিশনটা খুব দ্রুত আসবে, অ্যান্ড ওভারঅল হচ্ছে ডেফার হয়ে যাওয়ার চান্সটা কমে যাবে। অ্যান্ড ট্রিপলয়তে আসার কথা তো আমি হাইলি রেকমেন্ড করব। আর আমি ট্রিপলয় বা যে কোনো এজেন্সি চুজ করার আগে বলবো যে হচ্ছে শুধু শুধু ইউনিভার্সিটির পেজে লাইক কমেন্ট বা হচ্ছে ফ্যান ফলোয়ার দেখে না দেখে হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করার জন্য, আচ্ছা এরা কীভাবে কাজ করে, দরকার হয় 2-3টে এজেন্সি ভিজিট করার জন্য। আমার পার্সোনাল ফিলোসফি হচ্ছে খুব বড় এজেন্সিগুলো অনেক স্টুডেন্ট নিয়ে ডিল করতে হয়, পার্সোনালি হচ্ছে ওইভাবে পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্সটা ওইটা ওইভাবে এনশিওর করা যায় না, যেহেতু ওনাদের অনেক স্টুডেন্ট থাকে। তো আপনি যদি হচ্ছে একটু ইন ডেপথ কাজ করতে চান, খুবই কানেক্টেড থাকতে চান, আমার মতো হচ্ছে একদম রাত 12টা 11টা সকাল 8টায় হচ্ছে রেসপন্স পেতে চান, আপনি ট্রিপলয়তে আসতে পারেন, এসে কথা বলতে পারেন। আপনি আরও 4-5টা এজেন্সি কথা বলেন, যেখানে আপনাকে মনে হবে যে সব থেকে ইন ডেপথ নলেজটা দিচ্ছে, ইনফরমেশনটা দিচ্ছে, বায়াসড ইনফরমেশন না দিয়ে, ম্যানুপুলেট না করে বা ইনফ্লুয়েন্স না করে আপনাকে আপনার ইউনিভার্সিটি চুজ করার হচ্ছে ফ্রিডমটা দিচ্ছে। আপনি ওখানে যেতে পারেন। অ্যান্ড আই হোপ আপনি ট্রিপলয়তে আসলেই এটা পাবেন। অ্যান্ড আপনার সেপ্টেম্বর ইনটেকটা খুবই দারুণ হবে, শুধু যদি আপনি একটু আর্লি অ্যাপ্লাইটা করতে পারেন। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ Thank you so এত সুন্দর করে কথা বলার জন্য। আসলে আপনার কাছে আমার আসলে 1 by 1 মক সেশন নেওয়া উচিত আপনার, যে কীভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে হয়। আপনার কথা শুনে আসছি আমি ইউকেতে যাবো এই ডিসিশন নেওয়ার 1-1.5 মাস আগে থেকে হচ্ছে আপনার ভিডিও দেখতেছি আমি। আমার হচ্ছে ইউটিউবে নর্মালি সাজেশনে চলে আসছে ভিডিওটা, অ্যান্ড হচ্ছে ভিডিওর থাম্বনেইল, প্রথম কথা থাম্বনেইল আমাকে অ্যাট্রাক্ট করছে, যে আমি ইউকে বেস যতগুলোই ভিডিও দেখি মানে খুব একটা আমাকে অ্যাট্রাক্ট করে না, কোথাও সাউন্ড কম শোনা যাচ্ছে, কোথাও ভিডিও কোয়ালিটি। তো ওই যে আগে দর্শনধারী পরে গুণ বিচারি, আমি হচ্ছে আগে দেখে ভালো লাগছে তো কথাগুলো শুনতেছিলাম। অ্যান্ড আমার ইউকেতে আসার প্ল্যান ছিল না, অ্যান্ড পরে হচ্ছে ভিডিও দেখলাম, আচ্ছা অপরচুনিটিসগুলো দেখলাম, সাকসেস স্টোরিজগুলো আমি প্রায় সবগুলো দেখেন। ইম্পর্টেন্টলি হচ্ছে আমার আম্মু সহ দেখে, ইভেন আমি যখন পিসিতে দেখি আম্মু পিছনে বসে থাকে, আমরা দেখি। অ্যান্ড আম্মু যখন অফিসে আসে, অফিসে এসে বলে আচ্ছা ওনাকে তো অফিসেও দেখছিলাম, আচ্ছা উনি ভিডিও করতেছে অ্যান্ড ইনফরমেশন দিচ্ছে। অ্যান্ড হচ্ছে এই ভিডিও দেখার পর, সাকসেস স্টোরি দেখার পর মনে হয়েছে আচ্ছা এই সিটটাতে একদিন আসতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো সাকিব, তোমাকে ধন্যবাদ, তোমার টিমকে ধন্যবাদ এত সুন্দর থাম্বনেল দেওয়ার জন্য। থাম্বনেলের কারণে কিন্তু আমরা রাকিব ভাইকে অ্যাট্রাক্ট করতে পারছি, আর আন্টিকে অনেক বেশি ধন্যবাদ আমাদের উপরে ট্রাস্ট রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি ভিডিওটা ভালো লাগে, একটু বড় হয়ে গেছে বাট একটু ইনফরমেটিভ ছিল, এর জন্য আসলে প্রথম সাকসেস স্টোরি দেখে আসলে একটু ভাইয়ের সাথে কথা বলার লোভটা সামলাতে পারিনি, এর জন্য একটু বড় হয়ে গেছে। সো আপনারা যারা চ্যানেলটা দেখতেছেন অবশ্যই একটু রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দেন, কারণ সামনে আরও অনেকগুলি রাকিব আছে। সো ইউকে রুলস হার্ড হোক বা স্মুথ হোক, আমাদের রাকিব ভাই যদি পারে, সো আপনি রাকিব অবশ্যই পারবেন। অনেক হাজার হাজার রাকিব সামনে গিয়েছে, হাজার হাজার রাকিব সামনে যাবে। সো অনেক বেশি এরকম খারাপ হবে না যাতে আমাদের মতো এত ভালো মনের রাকিবরা যাতে সেটেল হতে না পারে। সো অবশ্যই অনেক সুযোগ রয়েছে, বাকিটা আপনার উপরে। থ্যাংক ইউ সো মাচ।